একজন পরিশ্রমী বউই পারে একজন পুরুষের মতন সমান তালে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে আর সংসারকে সুন্দর করে রাখতে। তো বন্ধুরা, আমি কিভাবে একজন পুরুষের মতন সমান দায়িত্ব নিয়ে আমি আমার বাড়ির সমস্ত কিছু সুন্দরভাবে মেনটেন করি, সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আর ভীষণ ব্যস্ত আজকে সকাল আমার, তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এই যে আমি একা থাকি, আমার সাথে কেউ নেই, আমি একা কিভাবে থাকি এটা তো অনেকেরই কোশ্চেন। তো একা আমাকে থাকতেই হয়। তো এক বোন আমাকে কমেন্টস করেছে যে ওর মনে হয় যে যেন মানে সকালবেলা উঠে ওর বাড়িতে অনেক লোকজন, তো তারা যেন অফিস চলে যায় বা স্কুল কলেজ চলে যাবে, পুরো বাড়ি খালি হয়ে যাবে, তারপর হচ্ছে আবার সন্ধ্যের পরে তারা ফিরবে। তো এরকম হলে ওর খুব ভালো হতো, কিন্তু এরকমটা ওর হয় না। মানে বাড়িতে সব লোকজন থাকে, ভালো লাগে না। তো এটাই স্বাভাবিক, যে একা থাকে সে খুঁজবে লোক, আর যারা অনেক লোকের মাঝে থাকবে তারা কিন্তু চাইবে একটু নিরিবিলি নিজের মতন করে থাকতে। এটাই হয় সবার সাথে। আর আমি এই যে একা থাকি, এই একা থাকাটা তো আমার জন্য অনেক কষ্ট, তারপরেও আমি বলি আমি কিন্তু বেশ ভালোই আছি। যখন আমার মন যেরকম চাইছে আমি সেরকমই করছি। সবচাইতে বড় কথা কি বলো তো, কিছু করি বা না করি, এটা মনে হয় ঝগড়া অশান্তি কিন্তু কম। এটা একদম পারফেক্ট 100% সত্যি কথা, যে যত লোকের মাঝে থাকবে মানে সেখানে কিন্তু সাত কথা হবে, আর সাত কথার মাঝেই কিন্তু পারিবারিক যে অশান্তিগুলো সেগুলো কিন্তু হয়। বিপদে যেমন আমার কেউ দেখতে এখন আসছে না, বা আমি একা থাকছি বলে অনেকটা মনে করি যে কষ্ট, কিন্তু বিপদ মানুষের সব সময় হয় না। একসাথে থাকলে কিন্তু অশান্তিটা সব সময় হয়, আর সেই অশান্তিটাই কিন্তু ভীষণ কী বলতো, বিপদের চাইতেও যন্ত্রণা দেয় বেশি, তাই না বন্ধুরা? আমার বিয়ের পর খুব একটা কিন্তু সুযোগ হয়নি আমার সবার সাথে থাকার, তবে যেটুখানি সময়ই ছিলাম না কেন তাতেই কিন্তু টিকতো একটা অভিজ্ঞতা অর্জন করেছিলাম। তবে এটাও ভাবিনি যে এইভাবে আমার জীবনটা যে শুরু হবে, এইভাবে একা থাকা একটা আলাদা সংসার করে। যাই হোক, এটা তো আমার ভাগ্যের মানে পরিহাসে আজকে আমি এই জায়গাতে আছি। তবে আমি দুঃখী একদমই মনে করি না নিজেকে। আমি মনে করি ঈশ্বর এখানেই মনে হয় আমার সুখটা লিখে দিয়েছিল, হয়তো এটাতেই আমার সুখ। হয়তো আর অন্য কোনো কষ্ট আমাকে দেবে না বলেই হয়তো এই কষ্টটা আমাকে, মানে একা থাকার কষ্টটা দিয়েছে। তো এইভাবেই নিই, আর খুব মানে মন থেকে পজিটিভভাবেই ভাবি যে ঈশ্বর যা করে সবই মঙ্গল। তোমরাও সবাই না তাই করবে, কারণ সবাই তো আর আমার মতন একা থাকো না। সংসারের মাঝে থাকো মানেই নানা রকম অশান্তি কিন্তু থাকবে, শুধু স্বামী স্ত্রীর অশান্তি নয়, স্বামী স্ত্রীর অশান্তির চাইতে পারিপার্শ্বিক অশান্তিগুলো কিন্তু বেশি হয়। যেমন শাওন আমাকে বলে যে ওর হাজব্যান্ড কিন্তু ওর নাকি একদমই কথা শোনে না। তো যে কারণেই হোক শোনে না, বা কী কারণ সেটা তো আর আমরা জানি না সঠিক কারণটা, তবুও বলবো যে শোনে না মানেই হলো একটা দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা নড়বড়ে আছে। তো এই নড়বড়ে বন্ডিং নিয়ে দেখো মানে জীবনটা ভালো লাগে না, না ওইভাবে চলতে, যে স্বামী স্ত্রীর মাঝে যদি একটা অশান্তি বেঁধে থাকে দেখবে সুখ আসে না কোনো কিছুর মাঝেই কিন্তু। তাই সবসময় মনে রাখতে হবে আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝখানে যেন তৃতীয় ব্যক্তি না আসে, সে যেই হোক না কেন, যত অশান্তি হোক না কেন স্বামী স্ত্রী মিলেমিশে দুজনাই উভয়কেই করতে হবে। শুধু স্ত্রী করবে তাহলে তো হয় না, স্বামীকেও এগিয়ে আসতে হবে। মানে এই দুটো জিনিস দুজনের মাথার মধ্যেই রাখতে হবে, যে আমি ওকে আর ও আমাকে ছেড়ে মানে আমরা ভাববো না আর তৃতীয় ব্যক্তির জন্য মানে অশান্তি করবো না। এইটা যে আমরা দুজনার জন্য যতই অশান্তি হোক না কেন আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য দুজনার প্রতি দুজনার থাকবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি না, তাহলে কিন্তু দেখো সংসারে এত অশান্তি হয় না। কিন্তু এই জায়গাটাতেই হলো সবচাইতে বড় সমস্যা, কি আমার কি তোমার, তাই তো? আর এই 22 বছরের সংসারে একটা জিনিস আমি অভিজ্ঞতা অর্জন করেছি বন্ধুরা, প্রথম দিকে যে স্বামী স্ত্রী মানে নতুন বিয়ে, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা একদমই ভালো থাকে না। কি জানো, এটা কিন্তু খুব মানে ধ্রুব সত্যি কথা। তোমরা হিসেব করে দেখবে প্রথম দিকে, একদম প্রথম বলতে ধরো একটা বছর খুব সুখে, তখন স্বামী স্ত্রীর মানে ভালোবাসার একটা সম্পর্ক থাকে, তো খুব ভালো থাকে। তারপর 99% ঘরে আমি দেখেছি যে সেই বন্ডিংটা কিন্তু মানে স্বামী স্ত্রী যে ভালোবাসার জিনিসটা, সেই উভয়ের প্রতি যে একটা ফিলিংস, সেই জিনিসটা কিন্তু থাকে না। আর যেই থাকে না সেই থেকে কিন্তু শুরু হয়ে যায় দেখবে অশান্তি, মানে স্বামী স্ত্রী নিজেদের মধ্যেও অশান্তি হয়, কারণ ওই যে থার্ড পার্সন বা আরও যে পার্সন লোকরা আছে তাদের জন্যই কিন্তু স্বামী স্ত্রীর মাঝে অশান্তিটা ঢোকে। তবে একটা সময়ের পর কিন্তু আস্তে আস্তে মানে
তাও তোমার ধরো 8-10 বছর, 12 বছর, 15 বছর লেগেই যায়। কারণ আমার নিজের জীবন দিয়েই তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে একজন আর একজনাকে চিনতে, জানতে, বিশ্বাস আনতে, স্বামী স্ত্রী উভয়ের প্রতি এগুলো করতে কিন্তু বেশ কতগুলো বছর লাগে। তারপর গিয়ে আস্তে আস্তে তোমরা একটা জায়গায় আসবে যে হ্যাঁ, এবার হলো স্বামী স্ত্রীর একটা আলাদা ভালোবাসার বন্ধন তৈরি হয়। তাই কেউ হাল ছিল না বা কেউ মানে এত সহজেই কিন্তু হতাশ হয়ে যেও না যে দেখো আমার স্বামী স্ত্রীদের বনাবনি হয় না। ঠিক হবে, একটু সময় দিতে হয়, দুজন দুজনাকে একটু স্পেস দাও। যারা বুদ্ধিমান তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্পেস দিয়ে না বুঝে ফেলে, আর আমাদের মতন যারা আছো তারা কিন্তু অনেক বছর সময় নিয়ে নেয় এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় আনতে। আমারও একটা সুন্দর জায়গায় আনতে কিন্তু অনেক টাইম লেগেছে। কেউ বলার ছিল না, এত বোঝার বুদ্ধি থাকে না। না, কম বয়সে ভুল হয় বেশি, দেখবে বেশি বয়সে ভুল কিন্তু কম হয়। যাই হোক, আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমরা কেউ ঘাবড়ে যেও না, কম বয়সী যারা আছো তারা সবাই কিন্তু একটা সময় দেখবে একটা খুব সুন্দর সংসারে গিয়ে তোমরা পৌঁছবে। তোমাদেরকে আমি এতগুলো কথা কেন বললাম বলো তো? বললাম যাতে তোমরা সবাই পজিটিভ থাকো। মানে সবাই যে অশান্তির মাঝখানে একদম দেখবে মন খারাপ হয়ে যায় না, সেই মন খারাপটা করো না, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বন্ধুরা, এই দেখো স্ট্যান্ড বেসিনটাকে এবার পরিষ্কার করে কীভাবে, তোমরা কীভাবে পরিষ্কার করো, আমি দেখো এইভাবে কিন্তু পরিষ্কার করি। আমি জানি না তোমরা হয়তো অন্যভাবেও করতে পারো, এটা আমার সহজ লাগে। কাপড় ভিজিয়ে ভিজিয়ে মুছে নিই, নাহলে জল পড়ে এখানে একদম মানে কি বলবো কাদা কাদা হয়ে যায়। আর হচ্ছে কি বলো তো, ওই যে ভিজা কাপড়টা দিয়ে মুছি না, ওটা কিন্তু আমি অনেকবার করে মানে ধুয়ে ধুয়ে বারবার চিপে চিপে মুছি নিই, নাহলে ফেনাটা তো যেতে চায় না। আর খুব বেশি কিন্তু আমি এখানে মানে ফেনা করি না, অল্প একটু দিয়ে মুছে নিই জাস্ট। আর এটা দেখো যে আর্টটা, এটা মেয়ে এঁকেছিল, এঁকে তারপর কিন্তু এটাকে বাঁধিয়েছি। কেমন লাগছে দেখতে ওটা বলো? মেয়ে হস্তশিল্প মেলাতে এরকম ড্রয়িং দেখেছিল, তখন আমি বলেছিলাম তুই তো আঁকতে জানিস। ওটা কিনতে যখন মানে বলেছিলাম কত দাম, 400-500 টাকা দাম বলেছিল। তো মেয়েকে দিয়েই কিন্তু ওটা আঁকিয়ে বাঁধিয়ে নিয়েছিলাম, 200 টাকার মধ্যে হয়ে গেছিলো। আর এই দেখো এখানে রেখে দিলাম। আর টুথপেস্ট এখানে আমি রাখছি না, ব্যবহার না হলে খারাপ হয়ে যায় না, ওই জন্য একটা ছোট্ট অল্প রেখেছি। আর এখানে দেখো তোমাদেরকে একটু দেখাই, কি বদমাইশ যে এগুলো সারাক্ষণ কিন্তু কি বলো তো চেঁচামেচি করছে এখানে। আর যেই দেখো বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, সাথে সাথে এটা না উঠে গেল। দেখো সাহস কতখানি, ও উঠে গিয়ে কোনখান দিয়ে দেখো আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, তারপরে দেখো সোজা কী করলো ভেতরে চলে যাচ্ছে। মানে একটু ভয় ডর বলে কিছু নেই। যেই আমি এবার সামনে যাচ্ছি দেখো, তখন এবার পালিয়ে যাচ্ছে। একটা কুকুর নয়, মানে দল বেঁধে কুকুরগুলো আমার এই পেছনটার মধ্যে আসে। ওখানে একটা নেট দেওয়া ছিল, ওই নেটটা না দৌড়োদৌড়ি করে ছিঁড়ে দিয়েছে। দেখো দেখো উঠতে পারছে না, কি বদমাস। আমি তো অতিষ্ঠ হয়ে গেছি এই কুকুরগুলোর জ্বালায়, জানো এত বিচ্ছিরি গন্ধ লাগে যে পেছনে গেলে পরে। যাই হোক বন্ধুরা, আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি, হেনা আসেনি কিন্তু এখনও, আমি তার আগেই কিন্তু দেখো। আর ঘড়ির কাঁটার কটা বাজে বলো তো? এখন এখন কিন্তু বাজে সকাল 6:30। আমি কত আগে আগে তোমাদের সামনে এসেছি, আসলে আমি ঘড়িটা তখন দেখিনি যে কটা বাজে। মানে 6টার জল আসে না, যখন আসলাম যে জামা কাপড় কি কাচতে পারবো, দেখি তো জল আছে কি না, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:30 বাজে। তাই ভাবলাম যে আমি এখন তাহলে ধুয়েই ফেলি, মানে আধা ঘন্টার মধ্যে আমার হয়েও যাবে। আর খুব বেশি তো নোংরা হয় না যে ভিজিয়ে রেখে দিতে হবে অনেকক্ষণ। আর এই ঘরের বেডশিটটা তুলে নিয়ে এসেছি, অনেকেই তোমরা বলেছো কিন্তু আমার এই বেডশিটটা বেশ ভালো লাগে। আর সত্যি ভীষণ ভালো লাগে, তবে একদমই কিন্তু নতুন বেডশিটটা, জানো তো এই প্রথমবারে কিন্তু মানে ধুয়ে দিচ্ছি আজকে। অনেক দিন হয়েছিল কেনা, কিন্তু ততদিন আমি ব্যবহার করিনি। মানে দুটো কেনা হয়েছিল, একটা মেয়েকে দিয়েছি আর একটা মানে আমি রেখেছি। বেডশিট আমার ভীষণ ভালো লাগে, মানে নতুন নতুন বেডশিট হবে। আর সাদা বেডশিটই বেশি পছন্দ করি। আর কিনবো, সামনে তো চৈত্র মাস, মানে পয়লা বৈশাখ আসছে, কিনবো বন্ধুরা কয়েকটা পয়লা বৈশাখের মধ্যে। আর এই যে দেখো কাপড়টা পরে গেছিলাম, কেমন লাগে বন্ধুরা কাপড়টা বিশ্বাস করো, আমার যে অনেক কাপড় আছে তার মধ্যে এই কাপড়টা আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে গিজা সিল্ক। আর এটার পাড়টা দেখে কি তোমরা বুঝতে পেরেছো যে ডিজাইনটা কি সুন্দর, জড়ি জড়ি মতন একটা কলকা দেওয়া, মানে আমার ভীষণই পছন্দের। তবে সেদিন আমি যে গিয়েছিলাম না নবদ্বীপ, আমাকে মধুমিতা বলেছে খুব টায়ার্ড হয়ে পড়েছো। হ্যাঁ, আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, শাড়ি পরে আমি একদমই থাকতে পারি না, অস্থির লাগে, মানে ভীষণই শরীর খারাপ করছিল। চোখ মুখ তো তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর ওদিকে স্বর্ণালী আমাকে বলেছে শাড়ি পরে ব্লগ করতে, আমি ওকে বলেছি করবো, তবে কবে যে করবো, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এর মধ্যে যদি করা হয়তো হবে, আর না হলে তো সামনে যা গরম,
মানে আমি একদম মানে আমার নাজেহাল হয়ে যাবে। যেদিন শাড়ি পরে আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেদিন কিন্তু আর আমি কোনো কাজ দেখাতে পারবো না, শুধু শাড়ি পরে ব্লগের কথাই বলে যাব, তোমাদের সাথে গল্প করে যাব, কারণ কাজ করতে গেলে তো ঘেমে ভিজে একাকার কাণ্ড হয়ে যাব। যাই হোক দেখি, সোনালি যখন বলেছে আমি ওর কথাটা একদিন রাখার আমি চেষ্টা করব। আর অনেকেই আমাকে বলেছে যে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগে। শাড়ি পরলে কি বলো তো, সব নারীকেই কিন্তু শাড়িতে সুন্দর লাগে, কিন্তু আমরা নারীরা না পরে পরে এই অভ্যাসটা কিন্তু করেছি। আমি তো একদমই শাড়ি পরিনি। আর দেখো সমস্ত কাজ সেরে রেখে এবার কিন্তু আমি এসেছি বাজারে। তো এই কাজটা যদি আমার হাজব্যান্ড থাকতো তাহলে তো সে করতো, এই কাজটাও দেখো আমাকেই করতে হচ্ছে। তো আমরা নারী আমরাই পারি, এতগুলো কাজ করে এসে আবার এখন বাজার করে নিয়ে যাব, গিয়ে সেগুলোকে ধুয়ে মুছে তুলতেও তো টাইম লাগবে, বলো যে কত কাজ আমাদেরকে করতে হয়। তাই আমরাও কিন্তু পারি পুরুষের মতন সমান কাজ করতে। আর ওটা দেখালাম কি বলতো, মেয়ের স্কুল, আর এই দেখো বাজার, এই যে গলিটা। তো বাজার আর মেয়ের স্কুল কোন জায়গাটা বুঝতে পেরেছো? ওই দেখো সামনে লেখা কৃষ্ণনগর একাডেমি। তো এই স্কুলেই মেয়ে পড়তো। আর এই দেখো আমি এসছি, হেনাকে বলেছিলাম এক বালতি জল ধরে রেখো। দেখেছো এখানটা কি বলো, বসে করা যায় কাজ? কতগুলো কুকুর তোমাদের দেখাচ্ছি, সারাক্ষণ এত উৎপাত করছে বন্ধুরা, আমি এখানে আর পারছি না। সবাই বলে পশুপ্রেমী আর ভালো লাগে না, মুখে করে প্যাকেট যখন নিয়ে আসে। তারপর দেখো এই জায়গাটা আমি সেই জলটা পুরো ঢেলে দিচ্ছি, কি জানে বালতি জলে মুখ টুক দিয়েছে কি না কে জানে। আর এই জায়গাটা কী করে মাছ ধোবো না আমি, দেখো জল আমি আবার দিলাম। এই দেখো নিয়ে এসেছি আমি ছোট মাছ, ভীষণ ভালোবাসি। একজন আমাকে বলেছিল যে ছোট মাছ খেও না দিদি, কিন্তু কেন ও বলেছে আমি না জানি না, কিন্তু ডক্টর তো ছোট মাছই খেতে বলে, কোনো একটা কারণ থেকে তো ও নিশ্চয়ই আমাকে বলেছে, কিন্তু আমাকে মানে পুরোপুরি ও বলেনি যে কী কারণে। যাই হোক তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে তুমি আমাকে জানিও। ডক্টর কিন্তু আমাকে বলেছে 1 কিলোর নিচে মাছ খেতে, মানে যে ওয়েটটা কম হবে। রুই মাছ, এটা হচ্ছে সেই ছোটো মাছ, আর এখানে বাটা মাছ এনেছি, আর 2টো এনেছি ভোলা মাছ। এই 4 রকম মাছ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর তার সাথে দেখেছো 1 ব্যাগ সবজি নিয়ে আমি চলে এসেছি। এগুলো কিন্তু একদম মানে পাওয়ারফুল ওমেন হয় না, তাদের মতন কিন্তু আমি কাজ করে ফেললাম। দেখো আমি চাকরি না করি, টাকা ইনকাম না করি, কিন্তু এই যে কাজগুলো করে বাড়িটাকে পুরো পরিষ্কার রাখি, মেনটেন করি, দেখো সেটা কি কম কথা? আর 1 গাদা ভেন্ডি এই প্রথম আনলাম, আর এই পটল এই বছরে প্রথম, ভেন্ডি আর পটল। আর 2 খেপে ধনেপাতা কেন? পয়সা প্রথমে আমি কিনে নিয়েছি ধনেপাতা, তারপরে পয়সা দোকানদারের কাছে পেতাম, সে বললো খুচরো দিতে পারছি না, তখন আবার আমাকে কতগুলো ধনেপাতা দিয়ে দিল। তো যাই হোক আজকে হয়তো হবে না, কাল পরশু মানে ধনেপাতার চাটনি বানাবো পুদিনা পাতা দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বেশি করে আছে যখন ওটাই আমি বানাবো। আর দেখেছো এত বেলাতে আমি মানে বেলা হয়ে গেছে না, মাছ কেটে ধুয়ে উঠতে উঠতে কিন্তু এখন 11টা, প্রায় কিন্তু 11:15 মতো বেজে গেছে। তারপর দেখেছো আমি কিন্তু চটপট খেয়ে নিয়েছি ওটস দুধ দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে। আর 2 আঁটি পাটপাটা এনেছি, 1 আঁটি আমি বানিয়ে নিচ্ছি আজকে। এই সিজনের কিন্তু প্রথম হচ্ছে পাট শাক এটা। আর মামন আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিল, আমি বলতেই ভুলে যাচ্ছি। ও আমাকে বলেছিল যে দিদি সকালবেলা মানে ও খালি পেটে যে খায় না, সব সময় যে কোনো একটা জিনিস খাওয়ার কি ঠিক, আর বা যে কোনো একটা প্যাক লাগানো ঠিক কি না। প্রথমেই মামনকে জানাই যে যে কোনো হেলদি খাবারই হোক না কেন, বা যতই প্রোটিন ভিটামিন যা কিছুই হোক না কেন, কখনো এক নাগাড়ে কোনো জিনিস খাওয়াটা শরীরের জন্য একদমই পারফেক্ট নয়। ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে খেতে হবে, সপ্তাহে 7 দিন এক জিনিস খাওয়া যাবে না। আর মুখেও প্যাক লাগানোর ক্ষেত্রেও তোমার স্কিন যেটা নেবে, তুমি খুব বেশি তো লাগাতে পারবে না এটা ওটা সেটা, স্কিন যেভাবে নেবে সেটাও। মুখেও যদি প্যাক লাগাতে হয় 2 দিন থেকে 3 দিন, রেগুলার কোনো প্যাক লাগানো মুখের যে স্কিন তার জন্যও কিন্তু ক্ষতিকর। তো সেটা বুঝেই তুমি করবে। আর এই যে আমরা সকালে খালি পেটে মেথি জল খাই, জিরা জল খাই, নানা রকম হেলদি খাবার, লেবু জল খাই, এগুলোও কন্টিনিউ করবে না। তো খুব সিম্পল ব্যাপার, ঘুরিয়ে ফিরিয়ে করবে, সপ্তাহে 2 থেকে 3 দিন মনে রাখবে যে করাটা ভালো, যে কোনো জিনিসই শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো মামন বুঝতে পেরেছ, আর মামনকে আমার অনেক ভালোবাসা। ভালো থেকো মামন। আমার স্বল্প জ্ঞানে যেটুকু মানে আমি বুঝি সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম। আর এই দেখো ভেন্ডি দিয়ে এরকম সবজি তোমরা কারা পছন্দ করো, আমি ভীষণ ভালোবাসি। এই যে সবজিটা রান্না করলাম, এটা জানো তো আমাকে এক দোকানদার কিন্তু শিখিয়েছে যে বৌদি এইভাবে রান্না করবেন ভেন্ডি দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে। তারপরে এসে আমি ইউটিউবে সার্চ করে দেখেছি, দেখার পর দেখলাম যে হ্যাঁ আছে তো এরকম সবজি, তারপরে থেকে কিন্তু আমি ওটাই ভালোবাসি। আর পাট শাক রসুন দিয়ে খেতে আমি বেশি ভালোবাসি, আর মেয়ে ভালোবাসে পেঁয়াজ দিয়ে সেই পাট শাকের ঝোল হয় না সেটা।
তো বন্ধুরা খুব হাঁপিয়ে গেছি সকালবেলা, মানে এক তো কাজ করতে করতে। তো পাট শাক ভাজা করেছি, আর এখানে দেখো আলু ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল, আর আলু কুমড়ো ভেন্ডি দিয়ে সবজি। তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, আবার এর পরের পার্টে দেখাবো আমি এর পর থেকে তোমাদের সামনে কি কি করলাম। তো আজকের মতন রাখছি, টাটা।